টাইম মতো আপনার কোয়ার্টারে পৌঁছে যাবো। এখন আছে স্যার, এখন আছে বাই। আরে দেখেছেন আমি কিরকম কম্পিউটারাইজ রক্ষিতা বুঝেছি। আরে এতে শালা আমার কোনো দোষ নেই। কারো চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা পরতে, কারো পেট খারাপ হলে ডাক্তার বলে ওষুধ খেতে। আমার আবার শালা চরিত্র খারাপ বলেছে আমাকে মেয়ে ছেলে খেতে, কিন্তু এতে তো প্রচুর পয়সা লাগে। তাই তো ওই ভগবানপুরে অসহায় রক্ত জল করা মানুষগুলো রক্ত জল করা পয়সা আমি ষড়যন্ত্রের মঞ্চে ওরা এক একটা হাত পানারা কাঠের পুতো কাছের সুতোতে ওদের নাচিয়ে যাচ্ছি। আর যে শালা আমার ইশারাতে নাচবে না তার হাতে ধরিয়ে দেবো পৃথিবী থেকে চলে যাওয়ার। কিন্তু জানেন তো ওই কদিন ধরে একটা চিন্তা আমার শালা মাথায় ঘুরঘুর করছে। ওই সজলের বোন ফুলকি, সে নাকি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। আরে ও তো 5টা মানুষের মতো বোকা শোকা হবে না। যদি আমার কাজে বাঁকড়া দিতে আসে তাহলে আবার আমাকে বাচ্চা হয়ে যেতে হবে। দেখেছেন আবার টেনশন হচ্ছে, আবার টেনশন। কি গান গায় আরে প্রেম জেগেছে আমার মনে, আরে বলছি আমি তাই ওই ফুলকিটাকে ভালোবাসি, শালা ওকেই আমার চাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, আরে কি সুন্দর হাসি তোমার, জায়গা মরে যায় তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা বাবা কি দারুণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই ওই ফুলকিটাকে আমি ভালোবাসি গো। ও শালা ওকে আমার পারছি না আমি আর এক মুহূর্ত অপেক্ষা করে থাকতে পারছি না। আজ ফুলকি আসছে, এই খবর শুনে আমার মনটা একবারই ছটফট করছে। ভালোবাসার জোয়ারে নিজেকে পুরো ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। দেখিস বাছা, সাঁতার না জানলে একেবারে কিন্তু ডুবে যাবি। ও ঠাম্মা, তুমি না একটা জাতা। বেশ নিজেকে রোমান্টিক করে তুলেছিলাম আর দিলে তো কথার মাঝে কথা বলে আমার স্বপ্নটার 12টা বাজিয়ে। ও মা, সে কি কথা, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি? তা হ্যাঁ রে, বলি কার স্বপ্ন দেখছিলিস? আরে চাঁদের স্বপ্ন ঠাম্মা। হ্যাঁ, চাঁদের স্বপ্ন? আমি দেখছিলাম দিনের প্রখর আলো তেজ কাটিয়ে রাতে স্নিগ্ধতা নেমে এসেছে পৃথিবীর বুকে, আর জ্যোৎস্নার আলো অন্ধকার রাতকে করে তুলেছে মায়াবী। দেখো ঠাম্মা, কোটি কোটি তারা গাইছে প্রেমের গান, আর নীল আকাশের নিচে ধরা দিয়েছে চাঁদ। আর এই নীল আকাশ
নিজেকে সামলে রাখতে না পেরে না ওই চাঁদকে একবারই জড়িয়ে ধরেছে। তা দেখিস বাজে দেখিস, এইবার না তাদের বাচ্চা হয়ে যায়। ঠাম্মা, ও ঠাম্মা বলে যতই তুমি লজ্জা পাও না কেন, আমি বেশ বুঝতে পেরেছি খুব তাড়াতাড়ি ওই ফুলকির সাথে তোর বিয়ে না দিয়ে দিলে তুই একটা কাণ্ড বাঁধাবি। হ্যাঁ আরে সত্যি ঠাম্মা, ওই ফুলকিটাকে ছাড়া না আমি বাঁচবো না। এই কটা বছর ওকে ছাড়া যে আমার কিভাবে কেটেছে তা একমাত্র আমিই জানি। ফুলকির কথা চিন্তা করে করে আমার খিদে ঘুম সব চলে গেছে। বাবা, আর জানি বলেই তো একটা খবর বলতে আমার ঠোঁট কাঁপছে। খোকা লন্ড ভন্ড করে দেওয়ার মতো একটা কাল বৈশাখীর পূর্ব আভাস আমি দেখতে পাচ্ছি। মনটাকে শান্ত কর সিধু, আর তার সঙ্গে ধৈর্যও ধর, কারণ তোর জন্যই অপেক্ষা করছে একটা চরম দুঃসংবাদ। এইসব তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। তুমি তো জানো মা, ওই সজল আর ফুলকির বাবা অপরে, ও ছিল আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ও যখন আমার বাড়িতে আড্ডা মারতে আসতো তখন ওর সাথে আসতো ওই ছোট্ট ফুলকি। হ্যাঁ রে হ্যাঁ, তখন আমাদের সিধুও খুব ছোট্ট ছিল। ওরা দুজনে মিলে বর বউ খেলা খেলতো, আর ওদের দেখে তোরা কি হাসতিস। তারপর তুই প্রথম অপরেশকে বলেছিলি যে ফুলকির বিয়ের বয়স হলে সিধুর সাথে তুই ফুলকির বিয়ে দিয়ে দিবি। আমি বলেছিলাম, কিন্তু 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 কি বাবা? একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে থামিয়ে দিচ্ছে রে সিদ্ধার্থ। আহ, হেয়ালি না করে কি হয়েছে বল না খোকা। সকালে সজল এসে বলল, কাকা বাবু আজ ফুলকি আসছে। ছেলের বউকে দেখার জন্য আনন্দে মন নেচে উঠল। ভুল করে আমি ঠাকুর মশাইকে এক পাঁজি দেখে ভুল করে একটা ঠাকুর মশাইকে দিনও দেখতে বলে দিয়েছে। হ্যাঁ, এক রাস আশা বুকে নিয়ে ফুলকিকে আনতে আমি সজলের সাথে স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে গিয়ে ফুলকিকে দেখে আমি বুঝতে পারলাম কি ফুলকি আমার ছেলে কেন। সে 1 মাস আগে বিদেশে এক সাহেবকে বিয়ে করে আর দেশে ফিরেছে। আজকের ফুলকি বিবাহিতা। না বাবা, এ হতে পারে না। এই হয়েছে সিধু, আমি নিজের চোখে দেখে এসেছি। তার সিঁথিতে সিঁদুর, হাতে ছাকা। কিন্তু একথা শোনার পর আমার মনটা যে ফাঁকা হয়ে গেল বাবা। চোখের জলে ঝাপসা হয়ে গেল আমার দু চোখের স্বপ্ন। এখন এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা? এখন আমি কি নিয়ে বাঁচবো? সিধু, সিধু, আমার যে বেঁচে থাকার ইচ্ছেটা মিথ্যে হয়ে গেল ঠাম্মা। বান ভাঙা উচ্ছ্বাসের ধাক্কায় এ তুমি আমায় কি শোনালে বাবা? এখন যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা রইল না। এক চড়ে তোর সব কোটা দাঁত ফেলে দেবো রাজকেল কোথাকার। দেখেছ মা, দেখেছ ওই সিধুটার কাণ্ড? আমি মরে গেলে এ বেটা এমন কাঁদবে না, এখন যেমন কাঁদছে। শোনো মা, আমি যে কথাগুলো বলেছি সব মিথ্যে। এই মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যে। ফুলকে বিয়ে টিয়ে করেনি। তাহলে এতক্ষণ ধরে তুই নাটক করলি? মিথ্যে কথা বলছিলাম। তবে বিশ্বাস করো মা, এই এই কথাটা আমার নয়, এই নাটকটা আমার নয়, ওই ফুলকি। ফুলকি? হ্যাঁ, ট্রেন থেকে নেমে আমাকে বলল, কাকা বাবু সিধু আমাকে আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে। তুমি যে বানিয়ে বানিয়ে কথাগুলো বলো, আমি এখানে এসে ওই বাগিয়ে। ফুলকি কোথায়? কেন রে? কি করবি তুই? ওকে গলা টিপে খুন করে না আমি জেলে যাব। কি আমার বীর পুরুষ রে, কি আমার বীর পুরুষ!
ফুলকি সামনে এলেই তোর বেরিয়ে যাবে আরে কি বেরোবে? গান গান। पगलू थोड़ा सा कर ले रोमांस 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 पगलू थोड़ा सा कर ले रोमांस 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 হ্যালো ও ছুরি, আয় 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 আমার কাছে একবার আয়, আমার কাছে একবার আয়, তোকে একবার আমি দু নয়ন ভরে ভালো করে দেখি। ও মা গো মা, কত বড় হয়ে গেছিস তুই। এইবার এতদিনে তোকে আমার নাত বইয়ের মতোই লাগছে। আরে ও শুনতে পাচ্ছিস? এবারে একটা ভালো দিন দেখে সিঁদুর গলায় ওকে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা কর বাবা। খাবার তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার ওই নাতিকে বিয়ে করতে আমার ভয়েই গেছে। আমি ভেবেছিলাম কাকা বাবুর মুখ থেকে কথাগুলো শুনে হয়তো বিশ্বাসই করবে না, তা তো হলোই না। উল্টে রাম ছাগলের মতো কিছুক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আরে তোমার বিয়ে হয়ে গেছে এই কথা শোনার পর আমার চোখে জল আসাটাই স্বাভাবিক। কি বললে? তুই ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে যে তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করব? আরে ফুলকি, আরে বিদেশে পড়াশোনা করার জন্য 4 বছর আমি বিদেশে ছিলাম, এই গ্রামে ছিলাম না। এই 4 বছরে এমন কোনো একটা রাত হয়েছে যে তোমাকে ফোন করে আমি গুড নাইট বলিনি। ফুলকি, এমন কোনো সকাল হয়েছে যে সকালে ফোন করে তোমাকে আমি গুড মর্নিং বলিনি। দেখেছো ঠাম্মা ফুলকিটা বিদেশ থেকে ঘুরে এসে কেমন আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে? এই ছুরি, খবরদার আমার নাতির সাথে একদম ঝগড়া করবি না। কেন ঝগড়া করছিস? বেশ করবো, ঝগড়া করবো। কি? ও কেন কেন আমাকে এইভাবে সন্দেহ করছে? ও সাহস হলো কি করে? ঝগড়া কর মা, তুই ঝগড়া কর, আমি না তোর সাথে আছি, তোর সাথে আছি। কাকু বাবু, কাকু বাবু, বহুদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে রে মা। বহুদিন পর আমার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে রে মা। সানাইয়ের শব্দে মুখরিত হয়ে উঠবে গোটা গ্রাম, আলোতে আলোকিত হয়ে উঠবে এই ভগবানপুর গ্রাম। তবে তুই মনে রাখিস মা, তুই মনে রাখিস সিঁদুর কাছে তুই বউ, আর আমার ঠাকুমার কাছে তুই নাচবো, আর আমার কাছে তুই আমার শুধু মেয়ে রে মা, তুই আমার শুধু মেয়ে। আমি যাই রে মা, তোর দাদাকে না সঙ্গে করে ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে একটা ভালো দিন দেখে আসি। কারণ কোথায় বলে যেটা হবার সেটাই হয়, শুভ কাজে দেরি নয়, শুভ কাজে দেরি নয়। কাকা বাবু তো শুভ কাজে দেরি নয় বলে চলে গেল, আর এদিকে আমার যে খিদেই পেটে দোন মারছে। ও মা, সে কি কথা? তোর খিদে পেয়েছে? তা পাবে না, কলকাতা থেকে এতটা রাস্তা ট্রেনে করে এলাম। স্টেশনে নেমে দাদার হাতে লাগেজগুলো ধরিয়ে দিয়ে বললাম, দাদা তুই বাড়ি যা, আমি ঠাম্মার কাছ থেকে খেয়ে যাব। ও ঠাম্মা, তাড়াতাড়ি খেতে দাও। ঠাম্মা ওকে বলে দাও এখানে চিকেন বার্গার, ভেজ স্যান্ডউইচ কিংবা পাস্তা এসব কিন্তু কিছু পাওয়া যায় না। ঠাম্মা ওকে বলে দাও আমি চিকেন বার্গার, ভেজ স্যান্ডউইচ বা পাস্তা খেতে আমি এখানে চাইনি। দাদা স্কুল যাবার আগে তোমাদের এই বাড়িতে চলে আসতাম। আমি আলু পোস্ত খেতে ভালোবাসতাম বলে তুমি রোজ আমাকে আলু পোস্ত করে দিতে। হ্যাঁ, আমার সব মনে আছে। আর ফুলকি, তোমার তৈরি করা সেই আলু পোস্ত খেতে খেতে আমার আর সজলদার পেটে চড়া পড়ে যেত। বেশ হতো, চড়া পড়ে যেত। ও ঠাম্মা, বল না। আমি আজও আলু পোস্ত বিউলির ডাল দিয়ে ভাত খাবো, আর সঙ্গে মৌরলা মাছের টক। তুই একটুও বদলাসনি ফুলকি, তুই আমাদের সেই ফুলকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই তোমাদের ফুলকি আছি আর ফুলকি থাকবো। আমি আলু পোস্ত দিয়ে বিউলির ডাল দিয়ে ভাত খাবো, আমি গাছে চড়বো, আর তোমার নাতির সঙ্গে ঝগড়া করবো, আর অন্যায় দেখলে আমি প্রতিবাদ করবো ঠাম্মা। আরে সবই ঠিক আছে, ওই প্রতিবাদ না করতে চাও না। এই গ্রামের পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। এই বিগত 4 বছর অনেক কিছু বদলে গেছে এই গ্রামে। ওইসব কথা এখন থাক সিধু, আমি বলি কি তোরা গল্প কর, আমি ততক্ষণ তোর খাবার ব্যবস্থা করি, কেমন? চলো ঠাম্মা, চলো আমি তোমার সঙ্গে যাই। চলো এই মানে ও ঠাম্মা চলো। যাবো কি করে? দেখতে পাচ্ছিস না ওই হ্যাংলাটা কেমন তোকে ছু ছু করে ডাকছে? কেন ডাকছে বলো তো? ওরে
সকালবেলায় না চাঁদকে জড়াচ্ছিল, এখন মনে হয় তোকে জড়ানো। তবে শোন ভাই শোন, জড়াজড়িটা একটু কম করিস কেমন? ঠাম্মা। দরজাটা কিন্তু খোলা আছে। ঠাম্মা, আরে ঠাম্মাটা যেন একটা কি, কোনো কথা মুখেই আটকায় না। আর তুমিই বা কি বলো তো, অমনি ঠাম্মার পেছন পেছন রান্নাঘরে চলে যাচ্ছিলে। আমার কথা কি একটু মনে হয় না তোমার? আরে তোমাকে মুরগি বানাতে আমার ভীষণ ভালো লাগে জানো। আচ্ছা, ডাল পিঠে মেয়ের খপ্পরে পড়েছি তো। নিজের হবু স্বামীকে বানাচ্ছে নাকি মুরগি? তুমি জানো, বাবার মুখ থেকে ওইসব কথা শোনার পর আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছিল। আরে বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এরকম কখনো করবো না। আরে এইভাবে সরি বলে না কেউ, শোনা। তাহলে কেমন করে সরি বলে মশাই? আরে এই বিদেশ থেকে ঘুরে এলে, জানো না বিদেশিরা কিভাবে সরি বলে? এই 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 একদম না, একদম না দুষ্টুমি। আরে তা বললে হয় নাকি? দেখা যখন হয়েছে তখন একটু দুষ্টুমি তো আমি করবোই। না 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 না, একদম আসবে না, কাছে আসবে না। গড আল্লাহ ভগবান, বলি তোমাদের খাওয়া দাওয়া হলে বলো, আমি হজমের ওষুধ দিয়ে দেবো। তুই আর আসার সময় পেলি না রে গাধা। বলি গাধাদের হাতে কি ঘড়ি থাকে যে ওরা ঘড়ি দেখে না। ঢোকো আর বেরোনো করবে? তো ঠিক চিনতে পারলাম না। এ হচ্ছে স্বপন, গত 2 বছর যাবত আমাদের বাড়িতে কাজ করছে। আর এই স্বপন, এ হলো ফুলকি। আমার তুলিকি চাল দেখেই বুঝেছি। তা বুঝলে ফুলকি দিদিমণি, আপনি যেমন বিলেত ফেরত ফুলকি দিদিমণি, আমিও তেমন বিলেত ফেরত চাকর। বিলেত ফেরত চাকর? হ্যাঁ গো দিদিমণি, হ্যাঁ, বিলেত ফেরত চাকর। 5 বছর আগে একটা কারখানাতে কাজ করতাম। তা মালিক এসে একদিন বললো কিছু মাল ব্যাংককে নিয়ে যেতে হবে। আমিও মনের আনন্দে এয়ারপোর্টে ঠিকানাটা নিয়ে যে এরোপ্লেনে চেপে বসলাম। আর ওখানে পৌঁছে বলি আমার তো একেবারে মাথা খারাপ হবার জোগাড়। দেখি কেন? দেখি সবাই ইংরেজিতে কথা বলছে। আমি ইংরেজি জানিও না, ইংরেজি বুঝিও না। বলি আমাকে ঠিকানাটা কে বলে এই, দেয়? তারপর তারপর কি হলো? সত্যি তো, তারপর কি হলো? গড আল্লাহ ভগবান, গড আল্লাহ ভগবান, বুদ্ধি খাটালাম। হ্যাঁ। 4-5 দিন থাকবো বলে সঙ্গে কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম। এয়ারপোর্টেই আমার গায়ে চাদরটা বিছিয়ে তার উপর জামা কাপড়গুলো রেখে চিৎকার করে বলতে শুরু করলাম, সেল সেল। বলি সেলের মাল, সেলের মাল 16 টাকা, সেলের মাল 16 টাকা, সেলের মাল 16 টাকা। দেখি তারপর? দেখি একটা লোক এসে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলছে, তারপর কি হলো? মারবো এক চোর। এটা কি হাওড়ার হাট পেয়েছো নাকি? আমিও দৌড়ে গিয়ে লোকটার হাত ধরে বললাম, বলি এই তো পেয়েছি বাঙালি। তারপর? দাদা দাদা আমাকে ঠিকানাটা একটু বলে দিন না। দেখেছো কিরকম পাগল নিয়ে আমাকে বাস করতে হয়। আরে না না না, এখনো পুরোটি বোঝেনে, আস্তে আস্তে ঠিক বোঝে যাবে। বেশ। এখন আমি যাই, হ্যাঁ, যা, নালে যা, যা। রানী রাসমণি আবার ওলা উঠার বেটা বলে গাল দেবে। যা যা যা। চলি গো সিদ্ধার্থ দা। যা। বলে হ্যাঁ গো সিদ্ধার্থ দাদা। বল। গায়ের সবাই বলা করছে ফুলিকি দিদিমণি নাকি বিদেশ থেকে এসে তোমাকে পাত্তাই দেবে না। আচ্ছা এটাই বল। হ্যাঁ, আরে শোন শোন শোন, শোন। ওই গায়ের লোকদের গিয়ে বলে দিয়ে এই গায়ে বাছুরে মিল থাকলে না বনে গিয়েও দুধ দেয়। ফুলকি দিদিমণি, তুমি দুধও দেবে নাকি? আচ্ছা যাচ্ছি। বলি গড আল্লাহ ভগবান, তোমরা দেওয়া নেওয়া চালু করো। যা না চল। কি হলো? কি দেখছো মন করে? আর তোমার হাসি মুখটা এর আগে কখনো দেখনি বুঝি? না, তবে আজকে যেন একটু বেশি ভালো লাগছে। মনে হচ্ছে সারাদিন যেন তোমার দিকেই তাকিয়ে থাকি। সত্যি বলছো? আরে সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করলাম। আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? পাগল, তোমাকে ছেড়ে গেলে তুমি যেতে দেবে কেন? তোমার এই দুটো হাত দিয়ে তুমি আমাকে জড়িয়ে রাখবে কি? রাখতে পারবে না? পারবো তোমাকে এইভাবে ধরে নিজের বুকের সাথে লেপ্টে রাখবো। আর সেই সুরে আমার হৃদয়ের বিনা তারগুলো ঝনঝন করে বেজে উঠবে। আর তখন আমার সেই সুরে কি বলতে ইচ্ছা হবে জানো? আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনের সাথী। তুমি সূর্যটা ভোরা রাত্রি, ভোরা রাত্রি, তুমি সূর্যটা ভোরা
প্রেমে গ্রহ যত করো আমায় ততই বাঁধো প্রেমে হাতের আড়াল দিয়ে বাঁচা ঘরের মুখে বাতি আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী ফুলকি 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 মাত্র কদিনে ভগবানপুরে আজ থেকে আসি সবাইকার মুখেই না শুনতে পাচ্ছি ফুলকি। আরে শালা হবেই না কেন? সেদিন গাড়ি করে কারখানা যাওয়ার সময় ফুলকিকে দেখলাম, দেখে তো শালা আমার অবস্থা খারাপ। খারাপ তো নয়, যেন একটা ঝা চকচকে শপিং মল, লালসা কামনা বাসনার দোকানগুলো ধরে ধরে সাজানো, শুধু সাজার তোলো, দোকান খোলো আর পয়সা দিয়ে শালা যা ভালো লাগে তাই কিনে ফেলো। তাই যেমন করেই হোক, যেভাবেই হোক, ফুলকিকে আমার চাই। স্যার ফুলকি আর 5 জন সাধারণ মানুষের মতো নয় যে ওকে আপনি আপনার সাজানো রঙ্গমঞ্চে তুলতে পারবেন। এই বিলাস পর্বত যা চায় তাই হয় অপরাজিতা। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারি। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে সেই ঠাকুরকে আমি সেই ফুল দিয়ে পুজো করব। একটা কথা মনে রেখো অপরাজিতা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শালা কোনো না কোনো দুর্বলতা থাকে, আর তুমি সেই দুর্বল জায়গাটাকে খুঁজে বের করে যদি একটা আঘাত দিতে পারো তাহলে দেখবে সেই মানুষটা ভেঙে তোমার পায়ের গোড়ায় বসে আছে, আর তখন তুমি সেই মানুষটা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। কি বুঝলে? আমি কি বুঝলাম সেটা বড় কথা নয় স্যার, কথা হলো আপনি যে মরণ খেলায় মেতে উঠেছেন, যদি ওই ফুলকি আর ফুলকি দাদা জানতে পারে যে আজ থেকে ঠিক 20 বছর আগে। অপরাজিতা, তুমি আমার সেক্রেটারি, তাই জীবনে অনেক অনেক সিক্রেট কথা তোমাকে বলেছি, তার মানে এই নয় সেই গোপন কথা গোপনে না রেখে তুমি সবাইকার সামনে নিয়ে আসবে। কোন কথাগুলো আমি গোপনে রাখতে চেয়েছিলাম স্যার, কিন্তু ওই যে আপনি যে মরণ খেলায় মেতে উঠেছেন, সেই মরণ খেলাটা খেলতে গিয়ে যদি বাই এনি চান্স অতীতটা আপনার সামনে এসে দাঁড়ায়, যদি বাই এনি চান্স ওই ফুলকি আর ফুলকি দাদা আপনার এই অতীতটার ইতিহাস সম্পর্কে জানতে পারে, আর যদি বাই এনি চান্স ফুলকি জানতে পারে যে ওর মা বাবাকে ঠিক 20 বছর আগে আপনি খুন করেছিলেন, তাহলে ফুলকি কি আপনাকে ছেড়ে দেবে স্যার? তার আগে আমি তোমাকে মেরে দেবো অপরাজিতা। আমি শালা মালিক হয়ে যে কথাটা ভুলে গেছি, তুমি কর্মচারী হয়ে সেই কথাটা মনে রেখেছো কেন? অপরাজিতা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একবার সুযোগ দিই, দুবার নয়। আজ ছেড়ে দিলাম, কিন্তু কাল এই ভুল করলে আমি তোমাকে, হ্যাঁ শালা, শুধু তোমাকে নয় তোমার বাবা মা, এমনকি তোমার বাড়িতে যদি শালা কোনো ঝিঁচাকর থাকে তাকেও আমি মেরে দেবো। আসলে কি জানো, এই যে খুন করতে আমার খুব ভালো লাগে। দেখেছেন আবার শালা মাথায় টেনশন উঠছে, কিন্তু শালা কোনো গানের লাইন তো আর মাথায় আসছে না। আমার আসছে স্যার, আমার একটা গানের লাইন খুব ভালো করে মনে আসছে। আমার দিলের মেলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। আমার দিলের মেলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। আমার প্রেমের পানে ভেসে যাবে যে মাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। এসে গেছি বিলাস বাবু। শালা বলে আসার আর সময় পেলি না, এসে গেছি বিলাস বাবু। বলে যাকে ধরে আনতে বলেছিলাম তাকে এনেছিস? আর আজ পর্যন্ত আপনার কোনো কাজে ফেল করিনি। আজ হঠাৎ ভাবলেন কি করে আমি একা এসেছি? আমি আপনার কথা মতো সজলকে সঙ্গে করে নিয়ে এসেছি, আর সজল আপনার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। সজল মানে ফুলকি দাদা? সজল মানে ফুলকি? আরে এতে তুমি চমকে উঠলে কেন?
যা তুই ওকে নিয়ে আয়। ঠিক আছে বিলাসবাবু। স্যার আমি কিন্তু আপনার প্ল্যান কিছুই বুঝে উঠতে পারছি না। অপরাজিতা, কোন ডাক্তারের কাছে কম্পাউন্ডার হিসাবে কাজ করলে সে শুধু কম্পাউন্ডারই থেকে যায়, কোনোদিন ডাক্তার হতে পারে না। তাই আমার প্ল্যানিং যদি তুমি এত তাড়াতাড়ি বুঝে যাবে, তাহলে মালিক আর কর্মচারীর মধ্যে তো শালা কোনো পার্থক্যই থাকবে না। স্যার অপরাজিতা, আমার প্ল্যানটা অনেকটা ডিভিসির মতো। কখন কোন গেট খুলে কতখানি জল ছাড়তে হবে সেটা শালা আমি ছাড়া কেউ জানে না। বিলাসবাবু নিয়ে এসেছি। আরে সজল, আয় 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 আয়। তা কেমন আছিস? ভালো। এবার বড় তো, হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? আরে তোরা তো তোদের এই সজলদাকে ভুলেই গেছিস। আরে ডেকে না পাঠালে তো আসতেছেই না। তা হ্যাঁ রে, ওই শুনলাম ফুলকি নাকি বিদেশের পড়াশোনার পাঠ চুকিয়ে গ্রামে ফিরে উঠে এসেছে। হ্যাঁ, সে এখন একদম ম্যাম সাহেব হয়ে গেছে। আরে তাকে দেখলে চিনতেই পারবে না। আরে খুব বড় হয়ে গেছে নিশ্চয়। তা তো হবেই, তা তো হবেই। বলছি সজল, বলি স্কলারশিপের টাকায় না হয় ফুলকি পড়াশোনা শেষ করে এ গ্রামে ফিরলো, কিন্তু স্কলারশিপের টাকায় তোর বিয়ে হবে না। দুদিন পর তুইও বিয়ে করে সংসার পাতবি। তা এই কটা টাকার মাইনে চাকরি করলে তোর হবে? কিন্তু এছাড়া আমার কিছু করার নেই বিলাস দা। আজকের দিনে উচ্চ শিক্ষিত হয়ে বেকাররা চাকরি পাচ্ছে না, আর আমার মতো সাধারণ গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে। আরে আমি বুঝতে পারছি সজল, বুঝতে পারছি। একটু বেশি টাকা মাইনে চাকরি পাওয়ার জন্য আমি অত কম চেষ্টা করিনি। আর 5 জন বেকার যুবকের মতো আমাকেও 2 পকেট ভর্তি শূন্যতা, আরে বুক ভর্তি অসহায়তা নিয়ে আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। দুঃখ করিস না সজল, দুঃখ করিস না। আমি তোকে প্রতি মাসে 10,000 টাকা মাইনে দেবো। আমার কাছে চাকরি করবি? বিলাস দা বলছি স্বপ্ন দেখাচ্ছি না সজল, স্বপ্ন দেখাচ্ছি না। তোকে আমি বাস্তবে রাস্তাতে হাঁটাবার জন্য চেষ্টা করছি। এই তুমি কি বলছো বিলাস দা? অপরাজিতা, Yes, sir. তুমি সজলকে নিয়ে এক্ষুনি অফিসে চলে যাও। Okay. আর ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্টটা টাইপ করে ওর হাতে ধরিয়ে দেবে। আজ থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার সজল। আর হ্যাঁ, ওই ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা, এক মাসের অ্যাডভান্স ওর হাতে ধরিয়ে দাও। ওকে স্যার। কি সজল খুশি তো? আমি এখনো ভাবতে পারছি না বিলাস দা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আমাদের দুর্দিনে তোমারই উপকারের কথা কোনোদিনই ভুলতে পারবো না বিলাস দা, কোনোদিনই ভুলতে পারবো না। দূর পাগল, আরে এ তো আমার কর্তব্য। বলি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না, তা বললে হয়? যা যা যা, মন দিয়ে চাকরি কর। আমি চাই বিলাস দা এখনই ফুলকিকে নিজের মুখে সংবাদটা বলে আসি। আমাদের দুর্দিনে তোমার উপকারের কথা ভুলতে পারবো না বিলাস দা, তোমার উপকারের কথা ভুলতে পারবো না। পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? যা যা যা। আর শোন, ওই ফুলকিকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস, অনেকদিন ওকে দেখিনি। নিশ্চয় বলবো, নিশ্চয় বলবো। হ্যাঁ অপরাজিতা, তুমি আর দেরি করো না, সজলকে নিয়ে এক্ষুনি অফিসে চলে যাও। ওকে স্যার, আসুন আসুন সজল বাবু আমার সঙ্গে আসুন। হ্যাঁ চলুন। আসি বিলাস দা, সরি আসি স্যার। কাল সকাল 10টার মধ্যে আমি আপনার কারখানায় পৌঁছে যাব। আরে তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? আপনাকে একটা গালাগালি দিতে ইচ্ছে করছে স্যার। না মানে ফুলকিকে নিজের জালে ফাঁসানোর জন্য ওর দাদাকে আপনি নিজের জালে ফাঁসে নিলেন। সত্যি সত্যি স্যার, আপনি মানুষ নন, আপনি মানুষ নন, আপনি সাক্ষাৎ আস্ত একটা শুয়োরের বাচ্চা। অপরাজিতা, বলি গালাগাল দিলি, তা দিলি তো দিলি, এত হালকা গালাগাল দিলি কেন সোনা? আমার আবার ভারী গালাগাল না হলে আমার যে আবার ভালোই লাগে না। বলে আপনার কীর্তিকলাপ দেখে আমার কিন্তু ভালো লাগছে না স্যার। এতে আপনি নিজেও মরবেন আর তার সাথে আমাদেরও মারবেন। ঠিক বলেছ স্বপন। কোথায় আছে বেড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়,
আর তা না করে আপনি তাকে দুধ খাওয়াচ্ছেন। তা কেমন আছে তুষার বাবু? ভালো, খুব ভালো। কিন্তু খবর ভালো নয়। তা খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই। এখানকার ছাত্রছাত্রীরা ওই শহরে গিয়ে পড়াশোনা করতে হয়। আর তাই 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 ওই ফুলকি বিদেশের টাকায় এই গ্রামে একটা কলেজ করতে চাইছে। কলেজটা হবে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ, আপনারই জমিতে। ওই হাটকলার কাছে যে 22 বিঘা জমি আপনার আছে, ফুলকির নজর পড়েছে ওই জমির উপর। কিন্তু সেখানে তো আমি বাগান বাড়ি করবো ভেবেছিলাম। ঠিকই তো আছে, বাগান বাড়ি পরিবর্তে হবে স্কুল বাড়ি, ফুর্তির জায়গা হবে শিক্ষা। যেখানে এক সময় আমরা মদ খাবো প্ল্যান করেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা টিফিন খাবে। কিন্তু ওই জমির সন্ধান ফুলকিকে দিল কে? বৌদি। হ্যাঁ আমি। দিনের পর দিন তুমি এই অসহায় মানুষদের মুখের গ্রাস কেড়ে নিয়ে যেভাবে তুমি পাপ করে চলেছো, ওই জমিটাকে ওই গ্রামের মানুষকে ফেরত দিয়ে আমি তোমার পাপের বোঝাটা একটু কম করলাম। বিশ্বাস করো তিস্তা, বিশ্বাস করো, তোমাকে একবার আমার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছে করছে। আরে এই না হলে বাংলার মমতাময়ী নারী। বিলাস বাবু, চিন্তা করবেন না তুষার বাবু, চিন্তা করবেন না। ও সিঙ্গুরে জমি কেলেঙ্কারির পর এবার শালা ভগবান পুরো জমি কেলেঙ্কারি হবে। আর শুধু একটাই, ওখানে মমতা কারখানা করতে দেয়নি, আর এখানে শালা এই ক্ষমতা কলেজ করতে দেবে না। বৌদি যদি, আরে এত বৌদি করছিস কেন রে স্বপন? বলি ভালো লেগেছে নাকি? বিলাস বাবু, আরে ভালো লেগে থাকলে বল, এক রাতের জন্য তো ঝুবড়িতে আমি পাঠিয়ে দিই। বিলাস, চেঁচিও না, স্বপন খুব ভালো ছেলে, ও তোমাকে কোনো কষ্ট দেবে না। তাছাড়া তুমি তো একটা বাঞ্জা মেয়ে ছেলে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার তোর কোনো ভয় নেই। চুপ করো বিলাস, চুপ করো। এই বাইরের লোকেশনদের সামনে তোমার স্ত্রীকে নিয়ে তুমি এইসব কথা বলতে তোমার লজ্জা করছে না? করছে না। আমি চলি। ঘরের কথা বাইরের লোকের সামনে হবে, তাতে ক্ষতি কি? ক্ষতি মানসিকতা, ক্ষতি অন্তরে, ক্ষতি মনসত্তর। আমার আনন্দ তিস্তা, আমি বিলাস বর্মন যা চাই তাই হয়। আর তোমার উচিত আমার সহধর্মিনী হিসাবে আমাকে সাপোর্ট করা। এসেছিলাম কিন্তু আজ আমার বিবেক মনুষ্যত্বগুলো শ্রুতিগুলো চেতনা দিয়ে খোঁচা মেরে বলছে যে তোমার মতো শয়তানের সাথে সংসার করার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক অনেক ভালো। যত তাড়াতাড়ি সম্ভব মরে যাও তিস্তা, যত তাড়াতাড়ি সম্ভব মরে যাও। তা না হলে এমন একটা দিন আসবে শালা তোমাকে গোলা টিপে মেরে ফেলতে বাধ্য হব। দেখবেন খুন করলে কিন্তু কোনো প্রমাণ রাখবেন না, আইন কিন্তু আবার প্রমাণ চাই। প্রমাণ না পেলে আপনিও মুক্ত আর আমার কাছেও হালকা। বাবা, আপনার দেখছি জবাব নেই। আপনি না শপথ বাক্য পাঠ করে আপনি এই পোশাক পরেছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি এই চাকরি নিয়েছিলেন। চুপ করুন। আপনার ওই পাপ মুখ থেকে বৌদি শব্দটা শোনাও আমার মহাপাপ। আপনি চরিত্র আদর্শকে বিক্রি করতে করতে আপনার চরিত্রহীনের কালো কাপড়ে আপনারা মুখ ঢেকে নিয়েছেন। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি, চরিত্র নিয়ে কথা বলবেন না। ডেটল সাবান দিয়ে ধুয়ে আমার চরিত্র পরিষ্কার। থামুন। আপনার চরিত্র সম্বন্ধে জানতে আমার আর কোনো বাকি নেই। যেসব মেয়েরা পেটের খিদে নিবানোর জন্য ওই রাস্তায় গিয়ে দাঁড়ায়, আপনারা দিনের বেলা তাদেরকে দেখে গালাগালি দিয়ে বলেন কি জানেন? অথচ আপনারা রাতের অন্ধকারে তাদের সাথে গিয়ে ভর্তি করছেন। সকালবেলা বাড়ি ফেরার সময় আপনারা হাত পেতে টাকাটা ভেঙে চেয়ে নিয়ে আসছেন। একজন সরকারি কর্মচারী পোশাক পরা ভিখারি। এটা কি হচ্ছে বিলাস বাবু? তখন থেকে উনি আমাকে অপমান করে যাচ্ছে আর আপনি চুপ দিয়ে সহ্য করছেন। এরপর থেকে উনি যখন বাড়িতে থাকবেন না তখনই আমাকে ডাকবেন। মহিলারা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেখছি সব মহিলারাই সাপের 5 পা দেখেছে, আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। চলি। আমিও যাই বিলাস বাবু, আমার খবর দেওয়া কাজ, আরে কাজের জন্য মাইনে পাই, তাই জমির খবরটা দিয়ে গেলাম। এবার আপনারা স্বামী স্ত্রী মিলে ঠিক করুন কি করবেন। চলি। এবার সবাই চলে গেছে তিস্তা, সবাই চলে গেছে। এবার আমি তোমার সঙ্গে প্রেম করব তিস্তা, প্রেম। বিলাস, মাঝে মাঝে তোর কাছে
কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা মুখে বলি, কিছু কথা ছেড়ে যায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা মুখে বলি, কিছু কথা ছেড়ে যায়। অচেনা সকাল হো উদাসী বিকেল হো, অচেনা সকাল হো উদাসী বিকেল হো, মাঝে মাঝে মনে হয় তোর কাছে হেরে যায়। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা মুখে বলি, কিছু কথা ছেড়ে যায়। মুখে আমি যাই বলি না কেন, মনে মনে আমি তোমাকে খুব ভালোবাসি ডার্লিং। এই সমাজে প্রত্যেকটা স্বামীর মতো আমিও তোমাকে নিয়ে যে হাসতে চাই। সবাই হাসছে বুঝি? হ্যাঁ হাসছে 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 হাসছে। পরমাণু চুক্তি হলো না বলে একদল নেতা হাসছে, একদিনে 16 জন বাচ্চা মারা গেল ডাক্তাররা হাসছে, গ্রেপ্তার হওয়ার ভয়ে নেতারা লুকিয়ে বসে আছে, বিধানসভা হাসছে। চুক্তি হয়েছে বলে পাহাড় হাসছে, প্যাকেজ হয়েছে বলে জঙ্গল মহল হাসছে। তাকিয়ে দেখো তিস্তা, তাকিয়ে দেখো, সবাই সবাই আজ হাসছে। কিন্তু আমার মতন অসহায় স্ত্রী যে আজ কাঁদছে, তোমার মতন শয়তানদের ফাতা পা দিয়ে তাদের নিজের লজ্জাকে যে হারাচ্ছে বিলাস। জানি 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 তিস্তা, জানি জানি তুমি আমাকে কাপুরুষ ভাবো, শয়তান ভাবো, কিন্তু কিন্তু আমিও যে ভালো হতে চাই তিস্তা। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে আমি যে মানুষের মতো মানুষ হতে চাই। তোমার মানুষ আর ওই সূর্যে পিকনিক করা দুটোই সমান ব্যাপার। তিস্তা, হ্যাঁ, মা মনসা যদি ওই চাঁদ সদাগরের পায়ে হাত দিয়ে বলে যে ক্ষমা চেয়ে নেয়, তবু ওই মা মনসাকে বিশ্বাস করা যায়। কিন্তু হাজার বোঝালেও স্বামী হাত জ্বালা যে বুকে নিয়ে ঘোরে, ওই বেহুলাকে তুমি কখনো বিশ্বাস করাতে পারবে না তিস্তা। আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম। আমি কোনো লোকের মধ্যে সম্পত্তি নই বিলাস। কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো অভাব রাখিনি তিস্তা। একটা চারতলা বাড়ি, একটা চারতলা বাড়ি, এসি ঘরে বউকে রাখলে কখনো স্বামীর কর্তব্য করা হয় না বিলাস। বছরে হাজার হাজার টাকার গয়না গড়িয়ে দিলে স্বামীর কর্তব্য করা হয় না বিলাস। বউকে বিদেশে গাড়িতে চড়িয়ে নিয়ে বেড়ালেই কখনো স্বামীর কর্তব্য করা হয় না বিলাস। আমি চেয়েছিলাম একটা শান্তির কুড়ে ঘর, তুমি আমাকে দিয়েছো চক্রান্তর ইমারত। আমি চেয়েছিলাম ভালোবাসার মাটি, আর তুমি আমাকে দিয়েছো বেঈমানের বেলুহারি। আমি জানি তিস্তা, জানি 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 তুমি চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি দিচ্ছি তোমায় অস্বাভাবিক যন্ত্রণা। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে।
বলেছিলাম না ঘরের বউ ঘরে থাকবি, বাইরে বেরিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোর সাথে আমি এমন অবস্থা করব যে এই জীবন তো কোন ছাড়, আগামী কোন জীবনে তুই মেয়ে হয়ে জন্মাতে পারবি না। স্বামীর নাম ধরে যে ডাকতে নেই সোনা। এ আমার বড় বউ, বড় আদরের বড় বউ, এ আমার বড় বউ, বড় আদরের বড় বউ। ঈশ্বর, তুমি বলো আমি এখন কি করবো? ঈশ্বর, আমি এখন কি করবো? আমি এই শাখার সিঁদুরের জন্য আমি না পাচ্ছি ওকে আঘাত আনতে, আর না পাচ্ছি ওর সমস্ত অসহ্য যন্ত্রণাগুলো আমি মুখ বুজে সহ্য করতে। জীবন যন্ত্রণা ঋতু বুঝে দিন বুঝে দাঁড়িয়ে একদিকে আমি, একদিকে আমার কর্তব্য, একদিকে আমার আদর্শ। তুমি বলে দাও ঈশ্বর, আমি এখন কি করব? বলে দাও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। মানুষ নাকি এক সময় বন মানুষ ছিল, বনে বাদারে ঘুরে বেড়াতো, যা পেত তাই খেত, আরে কোনো সভ্যতা লাগে ছিল না তাদের মধ্যে। সেই আদিম মানুষগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে সভ্য যুগের সভ্য মানুষ। আর কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ জানেন? আবার সেই মানুষগুলো না, মানুষগুলো আবার বন মানুষ হয়ে যাচ্ছে, সভ্যতা হারিয়ে যাচ্ছে অসভ্যতার কালো অন্ধকারে। ঘরে ঘরে বাড়ছে অসহায় নারীদের করুণ আর্তনাদ। তাই তো তাপসী মালিকের বাবা, রিজওয়ানুরের মা, পুরুলিয়ার জনতা, নেতাই কাণ্ডে খুন হয়ে যাওয়া ছেলে মেয়েদের বাম্মাগুলো নিয়তির কাছে মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছে। হাতে তাদের রক্ত দিয়ে লেখা ফেস্টুন, মুখে তাদের ফিরিয়ে দেওয়া স্লোগান। তারা বলছে, ফিরিয়ে দাও গো সোনার ফসল, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও গো সোনার ফসল, ফিরিয়ে দাও জমির ধান, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মা সোনার ফসল, ফেরাও সোনার ধান, ফেরাও সোনার ধান, ফেরাও সোনার ধান। কে 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 মা তুমি? আমি ফুলকি। হ্যাঁ, তোমায় আমি চিনতে পেরেছি, তোমায় আমি চিনতে পেরেছি। তুমি তো সেই ইংরেজদের বুকে আঘাত আনা মাতঙ্গিনী হাজরা, তুমি তো অসহায় শিশুদের আশ্রয় দেওয়া ভগিনী নিবেদিতা, তুমি তো পুরুষ শাসিত সমাজে স্বাধীনতার ঝান্ডা ওড়ানো সুবর্ণলতা। না 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 না, আমি ফুলকি, আমি ফুলকি। আমাকে তুমি চিনতে পারছো না? আমি ফুলকি। ফুলকি? হ্যাঁ, তোমার মনে পড়ছে না নারায়ণদা, সেই ছোট্টবেলায় তুমি আমাকে কত চকলেট কিনে দিতে, তারপর আমাকে কোলে নিয়ে ওই নদীর চরে বেড়াতে যেতে? না রে,
এখন আমার আর কিচ্ছু মনে পড়ে না। মনে করার চেষ্টা করলে মাথার মধ্যে আমার অসম্ভব যন্ত্রণা হয়। নারায়ণদা, নারায়ণদা, তোমার এই অবস্থা কে করলো নারায়ণদা? ওই বিলাস বর্মন। বিলাসদা? ওই বিলাসদার 2 নম্বরই কাজের জন্য নারায়ণদা একদিন প্রতিবাদ করেছিল, তাই ওই বিলাসদার লোকেরা নারায়ণদার বউকে মেরে ওকে পাগল বানিয়ে দিয়েছে। এটা অন্যায়। সে কি এত বড় অন্যায় করো, ওর ওই বিলাসদার কোনো বিচার হলো না? আরে কে দেবে শাস্তি? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, ঠিক আছে? তাই এই গ্রামের ভিতু কাপুসরা না ওর বিরুদ্ধে কোনো মুখ খুলতে পারে না। তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত, সে দিব্যি আছে। আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের এই নারায়ণদা। এই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই বিদ্রোহ করা বেরিয়ে গেছে। আরে কতবার ওকে বললাম, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, ও বিদ্রোহ টিদ্রোহ করো না। শুনলো না আমার কথা, শুনলো না। থাকো থাকো, এবার তুমি পাগলা গাড়াতে থাকো, আমি চলি। আমি নারায়ণদা, দেখেছো, দেখেছো কাণ্ড? আমি শুধু নিজের কথাই বলে গেলাম, তোমাদের সাথে তো আলাপই হলো না। তোমরা কারা গো? এখানে কি করছো? আমরা ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমরা প্রেম করছো তাই না? এই যে ভাই, এই যে ভাই, তুমি ওকে ভালোবাসো? খুব ভালোবাসি নারায়ণদা। বাহ, 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 খুব ভালো, খুব ভালো। প্রেম করা কিন্তু খুব ভালো, এতে শরীর মন দুটোই ভালো থাকে। তবে একটা কথা খেয়াল রেখো ভাইয়া, শুধু প্রেম করে সময় কাটালেই চলবে না। ওই সংসার জংশনে পৌঁছতে হলে ওই গাড়িটা নিয়ে তোমাদের আজই বেরিয়ে যেতে হবে। জীবনটা হলো একটা লম্বা হাই রোড, আর প্রেম হলো সেই হাই রোডের উপর দিয়ে ছুটে চলা একটা দূর পাল্লার বাস। অর্থ যেখানে ড্রাইভার সেজে চালাচ্ছে গাড়ি, স্বপ্ন যেখানে কন্ডাক্টর সেজে নিয়ন্ত্রণ করছে প্রেমকে, আর চাওয়া পাওয়ার সিটে যাত্রী সেজে বসে আছে অনুভূতি। ওই লক্ষ্যে পৌঁছতে হলে তোমাদের পেরিয়ে যেতে হবে অনেকগুলি স্টপেজ। কখনো ব্যথা স্টপেজ, কখনো আবার শ্রেণী বৈষম্য স্টপেজ, কখনো আবার মান অভিমানের স্টপেজ। নারায়ণদা, প্রত্যেকটি স্টপেজ তোমাদের পেরিয়ে যেতে হবে, হাতে হাত ধরে পেরিয়ে যেতে হবে ওই সংসার জংশনের দিকে। নারায়ণদা, জংশনে পৌঁছেই বাজিয়ে দাও সানাই, সিঁদুর কৌটো থেকে এক চিমটি সিঁদুর নিয়ে পরিয়ে দাও ওর সিঁথিতে, 2 হাতে পরিয়ে দাও শাখা, রাঙিয়ে দাও ওর কপাল। নারায়ণদা, তবে একটা কথা খেয়াল রেখো ভাইয়া, ওই সন্দেহের পেরেকে ওই তোমাদের বাসটার টায়ার যেন ফুস পাংচার না হয়ে যায়, পাংচার না হয়ে যায়। তাহলে ভালোবাসা আর বাসা পর্যন্ত পৌঁছবে না, ওই ভালোবাসা বাসা পর্যন্ত পৌঁছবে না, ভালোবাসা বাসা পর্যন্ত পৌঁছবে। নারায়ণদা, 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 গ্রামের মানুষ মুখ না খুলে তুমি তো ছিলে। কি করব আমি? হ্যাঁ, তুমি তো একজন সাংবাদিক, তুমি প্রতিবাদ করতে পারতে।
চুপ করে থাকা ছাড়া এই ভগবানপুরের মানুষগুলোর কোনো উপায় নাই রে ফুলকি। মনসুর, তুমি তুমি আমার বন্ধু হয়ে এই কথাগুলো বলছো? অধিকারী কাকা প্রতিবাদ করতে গিয়েছিল ফুলকি, কিন্তু কি হলো, ওই সন্ত্রাসের কাছে তাকে মাথা নোয়াতে হলো। আজ আজ অধিকারী কাকার সংসারটার কি হবে ফুলকি? অধিকারী কিন্তু মোটেও ভালো লোক ছিল না মনসুর। ও বেআইনি অস্ত্র পাচার করতো। ডেড বডির কাছে কিন্তু প্রচুর অস্ত্র পাওয়া গেছে। আমি নিজে কিন্তু সেই খবর ছাপিয়েছি। যা দেখবে সবসময় সত্যি নাও হতে পারে সিদ্ধার্থ। ডেড বডির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলছো অধিকারী কাকা একটা বেআইনির অস্ত্রের ব্যবসা করতো। কিন্তু সিদ্ধার্থ, শ্মশানে গেলে দেখবে শ্মশান দিয়ে সব মৃতদেহ শোনা আছে, তাদের প্রত্যেকের পাশে কিন্তু টাটকা ফুল আছে। তাহলে সেই ফুলগুলো দেখে কি তুমি বলবে যে যারা মারা গেছিল তারা জীবিত অবস্থায় সবাই ফুলের ব্যবসা করতো? ভুল। এটা পরিবর্তনের যুগ সিদ্ধান্ত, এটা পরিবর্তনের যুগ। আজকে মুখ বুঝে সব অন্যায় অত্যাচার সহ্য করার দিন চলে গেছে। যারা আজ মুখ বুঝে সহ্য করে আছে তাদেরকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে সিদ্ধান্ত, ফিরিয়ে আনতে হবে। তুমি বিলাস বর্মনকে চেনো না ফুলকি, তাই এই কথা বলছো। ও পারে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? আর ওর বাড়িতে প্রবেশ করা কোনো মুখের কথা নয়। পুলিশ, নেতা, মন্ত্রী সব ওর হাতের মুঠোয়। তুমি যদি প্রতিবাদ করতে যাও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু তোমাকে মাটিতে মিশিয়ে দিতে পারে। হাসালে সিদ্ধান্ত, হাসালে। ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায়, কিন্তু প্রতিবাদকে কখনো থামানো যায় না। আর তা যদি যেত, যে মহাকরণ থেকে একদিন ওই মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল, সেই মহাকরণে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে আজ মমতা ব্যানার্জি বসতে পারতো না। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না সিদ্ধার্থ। ওই বিলাস বর্মন যদি আমার কোনো ক্ষতি করতে আসে তাহলে ছবল থেকে আমি মারবই। আর ওই নারায়ণদার বউকে খুন করার অপরাধে আমি কালী থানায় গিয়ে ডায়েরি লিখে দিয়েছি। এই যে ফুলকি, এদিকে আয়। হ্যাঁ, কি হয়েছে দাদা? কি হয়েছে বলো? আরে তোদেরকে একটা সুসংবাদ দেবো বলে আমি দৌড়ে আসছি। দাদা তাড়াতাড়ি বলো, সুসংবাদ আমার আর সহ্য হচ্ছে না। আরে এদিকে আয়। দেখ না, দেখ এই তোর জন্য এই শাড়িটা কিনে। আরে দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা? খুব সুন্দর হয়েছে দাদা, আমার খুব পছন্দ হয়েছে। মনসুর, এই তোদের সকলের জন্য এনেছি হলদিরামের লাড্ডু। সজল, নিশ্চয় আজ কোনো খুশির কোনো বড় খবর আছে সজল দা। আর সিদ্ধার্থ, এই তোর জন্য পেন এনেছি। এই পেন দিয়ে তুই খবর লিখবি। সবই তো বুঝলাম, হঠাৎ ফুলকির জন্য শাড়ি, সবাইকার জন্য দিলখুশ করা লাড্ডু, আর আমার জন্য এই পেন, এই কথার অর্থ কি নারায়ণদা? বলছি আজ যে আমার খুব খুশির দিন। অনেক দিনের সার্থক হয়েছে। আরে জানিস রে ফুলকি, আমি না চাকরি পেয়েছি বিনাস্তার কারখানাতে। আরে চাকরি তো তুমি আগেই করতে। হ্যাঁ করতাম, আর সেই 3,500 টাকার মাইনের চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আরে ছেড়ে দিলে? আর আজ যেখানে চাকরিটা করতে যাব মাইনে পাবো 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ 10,000 টাকা। আর অ্যাডভান্স হিসেবে 1 মাসের মাইনেও আমাকে দিয়েছে। কিন্তু চাকরিটা তুমি কোথায় পেলে দাদা? বিলাসদার কারখানাতে। আরে বিলাসদা নিজে ডেকে আমাকে চাকরিটা দিয়েছে। আর বিলাসদা আর 5 জনের ক্ষতি করলেও আমার কাছে সে দেবতা। বাহ দাদা বাহ, সে চাকরিটা তুমি ছেড়ে দাও দাদা। বাহ দাদা বাহ, তুমি বেশ বললে। ওই বিলাসটাকে তুমি ভগবান বলছো, অথচ ওই বিলাসটা এই গ্রামের আরো 5টা মানুষের ক্ষতি করেছে। তাতে আমার কি? আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোর মধ্যে পাচ্ছি। বাহ, এই কথা তুমি বলতে পারলে দাদা? নিজের স্বার্থের জন্য তুমি গোর্খাল্যান্ডের মতন পশ্চিমবঙ্গের দেহ থেকে তুমি এই পাহাড়টাকে আলাদা করে দিতে চাইছো। হ্যাঁ, আপনি বাঁচলে বাপের নাম। দাদা তুমি এই চাকরি তুমি ছেড়ে দাও দাদা, এই চাকরি তুমি ছেড়ে দাও। কখনো না। একবার কি ভেবে দেখেছিস এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি? দিন রাত টিউশনি করে তোকে আমি লেখাপড়া শিখেছি, প্রতি মাসে নিজে উপোস থেকে তোকে আমি টাকা পাঠিয়েছি। আর আজ যখন 2 টাকার মুখ আমি দেখতে পাচ্ছি তখন সেই চাকরিটা আমাকে ছেড়ে দিতে বলছিস? কান খুলে শুনে রাখ রে বোন, ওই বিলাসদার দেওয়া চাকরিটা আমি ছাড়বো না। মনসুর দাদা আমার কথা শুনবে না, কিন্তু তোমরা তো দাদার ভালো মন্দ বোঝো, দেখো, তাই তুমি একটু দাদাকে বুঝিয়ে ওই ভাত থেকে ফিরিয়ে নিয়ে এসো। তুই তো তোর দাদাকে ভালো করে চিনিস ফুলকি,
সজল একবার যা বলে সে তাই করবে। ওই বিলাস বর্মনকে যখন সজল একবার দেবতার আসনে বসিয়েছে ফুলকি, হাজার বোঝালো সজল রাস্তার থেকে ফিরে আসবে না রে বোন, সজল রাস্তার থেকে ফিরে আসবে না। আচ্ছা সিদ্ধার্থ, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু করো। কি করব আমি? অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে, আর ওই শয়তান বিলাস বর্মন তোমার দাদা সেই ক্লান্ত শরীরটাকে সোনার খাটের মধ্যে শুয়ে দিয়েছে। আরামে তোমার দাদার চোখ হয়ে গেছে বন্ধ, আর বন্ধ হয়ে যাওয়া অন্ধ মানুষের ঘুম। আমি তো কোন ছাড়, খোদ ভগবানও ভাঙাতে পারবে না, কখনো না। তুমি বোরের আড়াই পাঁচালে তুমি কিস্তি মাত করতে চাইছো, কিন্তু আমার নাম ফুলকি। তোমাকে তোমাকে আমি তোমার এই কাঁচের ঘরে আমি ফাটল ধরাবো, তোমার শাশুড়ির সিংহাসন থেকে তোমাকে আমি টেনে নামিয়ে আনবো, তোমার মুখোশটাকে আমি দু হাতে ছিঁড়ে ফেলবো, তোমার অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর তুমি তোমার এমন অবস্থা করবো, তুমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে বলবে, মেয়ে তো নয় যেন আগুনের ফুলকি। এই বিলাস বর্মন, আমি খেলা শুরু করলাম। ভগবান বলি এ যেন দেবী চৌধুরানী, সকাল থেকে এটা কর সেটা কর বলে বাড়ি একেবারে মাথায় তুলে রেখেছে। আচ্ছা আচ্ছা আপনারাই বলুন তো, একা হাতে কি এত কাজ সামলানো যায়? ভারী ছুচি ভাই বুড়ির পাল্লাই পড়ছি, মাঝে মাঝে মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায়। এই এই ওঠর বেটা, 24 ঘন্টার মধ্যে তো 42 বার বলিস কাজ ছেড়ে দিয়ে চলে যাবি, তা কাজ ছেড়ে দিয়ে কোথায় যাবি রে? চলে যাবো বলি, বউয়ের কাছে চলে যাবো। বউয়ের কাছে চলে যাব বলি? সে হতভাগীর সাথে তো ঝগড়া করে চলে এসেছিস, তা তার কাছে যাবার মুখ আছে তোর? ওই ঘটনার পর বলি কার না মাথা খারাপ হয়। আচ্ছা আচ্ছা ও কি করেছে জানো? কি করেছে শুনে? বলি 1 বছর কলকাতার একটা কারখানাতে কাজ করছিলাম, 1 বছর বাড়ি আসতে পারিনি, মালিক ছুটি দেয়নি। 1 বছর পর যখন গ্রামের বাড়িতে এলাম, তখন দেখি আমার বউয়ের কোলে বাচ্চা। আমি দেখতে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলি আমি 1 বছর বাড়ি ছিলাম না, তো বাচ্চা এলো কোথা থেকে? বউ আমার হেসে বললো, বলি তুমি বাড়ি ছিলে না তো কি হয়েছে, আমি তো ছিলাম। ঠিকই তো বলেছে, সে তো ঠিক কথাই বলেছে। ওরে অলাউটো, তোর বউ তো তোর কাজ কমিয়ে দিয়েছে, সে তুই ছিলি না, অথচ তোর বংশ বৃদ্ধি হয়ে গেল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুমা? বলি অন্য লোকের ছেলেকে নিজের ছেলে বলে কোলে তুলে আমি আদর করব? ওরে ও ঢ্যামনা, বলি অন্য লোকের মেয়েকে বউ করে ঘরে দরজা বন্ধ করতে পারো, আর অন্য লোকের ছেলেকে ছেলে বলে কোলে তুলতে পারবে না, তাই না? হ্যাঁ, তাহলে শোন, গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। ওরে গাই বাছুর আছে জোড়া, নাতির আমার কপাল পোড়া। নাতি আমার জাবর কাটে, নাতি আমার জাবর কাটে, গাই ধরেছে অন্য ছোড়া। থামবে ঠাকুমা, তুমি থামবে? ঠিক আছে ঠিক আছে, নে এইবার আমি থামলাম। কোথায় আমার কাটা খায় মলম দেবে তা না, একেবারে নুলে ছিটে দিচ্ছ। মাঝে মাঝে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। বলে ওরে ও লাউটো, ও মুখ মুখ পোড়া, বলে এই বয়সে আত্মহত্যা করবি কি রে? আমার মনে হয় মোবাইল ফোনের মতো তোর চার্জ কমে গেছে। এই শোন, তুই এক কাজ কর, তুই বরং 2 দিন ছুটি নিয়ে বইয়ের কাছ থেকে ঘুরে আয়, তাহলে দেখবি তোর চার্জ একেবারে ফুল চার্জ হয়ে গেছে, টাওয়ার একেবারে টন 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 করছে, তখন আর তোর আত্মহত্যা করতে ইচ্ছেই হবে না। তা যা বলেছো ঠাকুমা, তা যা বলেছো। প্রায় 6 মাস হয়ে গেল বাড়ি যাইনি। ঠিকই, কিন্তু আমরা তো কেউ তোকে বাড়ি যেতে বারণ করিনি। যেতে হলে যা না, যা 2 দিন ঘুরে আয়। যেতে হলে এখনই যা, কারণ মাসখানেক পর আর ছুটি পাবি না। হ্যাঁ, মাসখানেক পর আর ছুটি পাবে না, তার মানে কেন রে খোকা? কারণ আমি সিদ্ধার্থের বিয়ের দিন ঠিক করে এসেছি। সে কি করতে বাবু? বলে ছোট বাবুর বিয়ে? হ্যাঁ রে, এই খবরটা
তার জন্যই তো ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে সজ্জা এখানে এসেছি। তা খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। মরার আগে আমি নাথ বউয়ের মুখখানা তবু দেখে যেতে পারবো। তা হ্যাঁ রে খোকা, ঠাকুর মশাই বলি বিয়ের জন্য কোন তারিখটা ঠিক করলেন? আগামী মাসের 10 তারিখ কঠোরি লগ্ন। সে কি? ওরে ও খোকা, আগামী মাসে 10 তারিখ মানে হাতে তো একবারে সময় নেই। এই ভট্টাচ বাড়ির একমাত্র সন্ধ্যা প্রদীপের বিয়ে, সেখানে তো ছোটোখাটো করে নম করে সব কিছু সারা যাবে না। ভিয়েন বসাতে হবে, আত্মীয় কুটুমদের নেমন্তন্ন করতে হবে, গায়ে হলুদের জন্য ওই ঝি বউদের সব নেমন্তন্ন করতে হবে। তা তোর এত হাতে সময় কোথায়? এই কাজগুলো 10 দিনের মধ্যে সারতে পারবি তো? সারতে হবে মা, সারতে হবে, যেমন করে হোক সারতে হবে। কারণ আগামী মাসের 10 তারিখ ছাড়া আর কোনো বিয়ের লগ্ন নেই। ঘর আল্লাহ ভগবান, ঘর আল্লাহ ভগবান, আপনি কোনো চিন্তা করবেন না কথা। হুনা জুতো সেলাই থেকে চণ্ডীগড় আমি একা হাতে করব। সে না হয় হলো। আপাতত যা মন্দির তোলার ক্লাব ঘরে সিধু কিরাম খেলছে, ওকে গিয়ে বল আমি ডাকছি। ঠিক আছে ঠিক আছে, আমি এবাড়ির হবু বরকে বিয়ের টোপর পরানোর জন্য একেবারে দৌড়ে নিয়ে আসছি। দেখেছ দেখেছ মা, দেখেছ সিঁদুর বিয়ে হবে শুনে এবারটা চোখ যেন চকচক চকচক করছে। সে তো হবেই রে খোকা, সবারই আনন্দ হবে। জানিস খোকা, আজকের এই দিনটাতে বৌমার কথা আমার বড্ড মনে পড়ছে রে। থাক মা থাক, ওই অতীতটাকে আমি ভুলতে চাই। খোকা, বিদিশা স্বার্থপরের মতো আমাকে একা ফাঁকি দিয়ে চলে গেছে, ওকে মনে রেখে কি লাভ মা? খোকা, আমি তো ওর থেকে কিছু চাইনি, বরং বলেছিলাম তুমি আমার পাশে থেকো। ও আমার এতটুকু চাওয়া পূরণ করতে পারলো না মা। খোকা, খোকা, ওরে চুপ কর খোকা, চুপ করে। এমনি করে তুই বুকে ঝড় উঠলে চোখ দিয়ে যে বৃষ্টি পড়বেই মা। একটু চুপ কর বাবা, তুই একটু চুপ কর। ওরে এইভাবে তুই যদি ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে বাঁচবো বল? যাবার কথা তো ছিল আমার, কিন্তু কিন্তু চলে গেল ওই এক রত্তি মেয়েটা। মা তুমি তো জানো বিদিশা বছরে একবার যখন আমাকে একা রেখে বাপের বাড়ি যেত, তখন বলে যেত তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। 4 বছরের সিধুকে আমার কোলে তুলে দিয়ে সেই যে ও হাসপাতালে গেল, আর ফিরে এলো না। আচ্ছা বলো তো মা, আমি কি অন্যায় করেছিলাম যে আমার বিদেশায় আমাকে একা রেখে ফাঁকি দিয়ে চলে গেছে? নিয়তির নিষ্ঠুর পদক্ষেপকে পাল্টে দেওয়ার ক্ষমতা যে ভগবানেরও নেই রে খোকা, ভগবানেরই নেই। সেই ছোটবেলা থেকে সিধুর কাছে তুই বাবা, তুই মা, আর তার বিয়েতে তোর দায়িত্ব যে সব থেকে বেশি খোকা। এই ভট্টাচ বাড়ির ছাড়বাতিগুলোকে তোকে যে নিজের হাতে জ্বালতে হবে বাবা। আরে শুধু কি তাই কাকা বাবু, এই বাড়ির দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে এই ভগবানপুরের দায়িত্বটি আপনাকে নিতে হবে। বিলাস তুমি আমার বাড়িতে? আরে কেন কাকা বাবু, আমি এই বাড়িতে আসতে পারি না? ভগবানপুরে তুমি এতগুলো বছর আছো বিলাস, কিন্তু কই কোনোদিনও তো দশমীর পর এই বাড়িতে তুমি বিজয়া করতে আসনি, তাহলে আজ তোমাকে। ও এই কথা ঠাকুমা, ঠিক আছে তাহলে আমি সব বিজয়ের প্রণাম একসঙ্গে সেরে নিচ্ছি। থাক থাক। আরে থাকবে কেন ঠাকুমা, থাকবে কেন? এই ভগবানপুরে একমাত্র বয়স্ক মানুষ হিসাবে তো আপনিই জীবিত আছেন। তা এইবার এই বাড়িতে আসার কারণটা কি জানতে পারি? শুনলাম সিদ্ধার্থর সঙ্গে ফুলকির বিয়ে ঠিক করেছেন।
এতে তোমার আপত্তি আছে নাকি? আরে আপত্তি কি বলছেন কাকা বাবু, আপত্তি কি বলছেন? খবরটা শোনার পর থেকে তো মনটা আমার আনন্দে নেচে উঠেছে। আরে তার জন্যই তো এখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, এই গ্রামে আমি অনেক দিন ধরে আছি। আপনারা হলেন আমার নিজের লোক, আর সিদ্ধার্থ আমার নিজের ছোট ভাইয়ের মতো। তাই আমি ঠিক করেছি এই বিয়েতে সমস্ত খরচা আমিই করব। হ্যাঁ কাকা বাবু, প্যান্ডেল থেকে তত্ত্ব, লাইট থেকে বাজি, সানাই থেকে প্যান পার্টি, ভিয়েন থেকে কাটক্যাটারার, সব দায়িত্ব আপনার। আপনি শুধু দয়া করে না বলবেন না কাকা বাবু। কি কথা বলছো তুমি? ছেলেটা তো আমার, আর তাছাড়া আমার যা আছে তা দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন করতে আমার কোনো অসুবিধা হবে না। আরে সে তো আমি জানি কাকা বাবু, সে তো আমি জানি, কিন্তু আমিও তো আপনার ছেলের মতন। তাই আমি বলছিলাম কি, এই বিয়েতে সমস্ত খরচা আমিই করব। তাই পকেট ভর্তি টাকা নিয়ে এসেছেন মানুষ কেনার জন্য। তাই আমার দাদাকে দিয়ে কেনাটা শুরু করেছো, এবার আমাকে থামানোর জন্য কাকা বাবুকে কিনতে এসেছো, তাই না বিলাস বর্মন? কত বড় হয়ে গেছো ফুলকি, তোমায় দেখে না আমার মনটা জুড়িয়ে যাচ্ছে গো। তো বেশি নাটক করো না। গ্রামে আসার পর থেকে তোমার নামে নানান কথা শুনছি। এই গ্রামের মানুষ মুখ না খুললেও আমি কিন্তু মুখ খুলবই তখন। আর আমাকে থামানোর জন্য তোমাকে বারবার থানায় যেতে হবে, আর তোমাকে থামানোর জন্য আমাকে একবার মাত্র মহাকরণে ওই মুখ্যমন্ত্রীর চেম্বারে যেতে হবে। এখন তুমি ভালো করে ভেবে দেখো, তুমি কি করবে? তুমি সুস্থ জীবনে ফিরে আসবে, নাকি এই মানুষের ক্ষতি করে তুমি চিতায় চড়বে? এসব তুমি কি বলছো ফুলকি? এসব তুমি কি বলছো? আমি প্রতিদিন সকালবেলায় দুপাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে আমি জল পর্যন্ত স্পর্শ করি না, আর আমি কিনা করব মানুষের ক্ষতি? না ফুলকি, এ তুমি ভুল করছো। আমি সত্যি মানুষের জন্য কিছু করতে চাই। তাহলে স্বেচ্ছায় তোমার ইট করা জমিটা তুমি দান করে দাও। দাঁড়াও ফুলকি, আমি বিলাসকে একটা কথা বলি। বিলাস, তোমার হাব ভাব চোখমুখ দেখে আমি ভালোই বুঝতে পেরেছি তুমি যে এই বাড়িতে নাড়ু খেতে আসোনি, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তবে হ্যাঁ, তুমি আসলে যে কাজটা করতে এসেছো সেই কাজটা তুমি মিটিয়ে নিয়ে মানে এখান থেকে কেটে পড়ো। আর সত্যি যদি তোমার নাড়ু খাবার ইচ্ছা হয়ে থাকে তাহলে দশমীর পর বিজয়ের দিন এসো। আর একটা কথা তুমি মনে রেখো, আমি কিন্তু দশমীর পর বিজয়ার দিন থেকে লক্ষ্মী পূজার ভাসানের দিন পর্যন্ত নাড়ু দিই। তাই নাড়ু খেতে এলে ওই দিন এসো, আর তারপর এলে আমি ঝাড়ু দিই। এরপর তুমি ঠিক করবে বিলাস, তুমি নাড়ু খাবে না ঝাড়ু খাবে। বলি ঠাকুমা খুব মজার কথা বলে, তাই না ফুলকি? বিলাস, তোমার আসার কারণটা কিন্তু আমি এখনো জানতে পারলাম না। কাকা বাবু আপনি এখন আসুন। আসার কারণটা বুঝতে পারছেন না? ও আমাকে কিনতে এসেছে, আপনি বুঝতে পারছেন না? এবার বলো কি করবে? তুমি আমাকে কিনবে নাকি কি করবে? তুমি অনেক বড় হয়ে গেছো ফুলকি। হ্যাঁ, বড় হয়ে গেছি তো। তুমি আমার সঙ্গে হ্যাঁ মনে পড়েছে তুমি যেন একটা কি গান গাও বারবার, সেই গানটা একবার শোনাবে বিলাসদা? তোমাকে দেখে হ্যাঁ আমি যেমন কোথায় হারিয়ে গেছি, দিনে তারা দেখছি, রাতের ভোর রোদ পোয়াচ্ছি। লক্ষণটা মোটেই ভালো নয়, লক্ষণটা মোটেই ভালো নয়। যখন এটা পাগলের লক্ষণ। কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে
বিশ্বাস করো ফুলকি, বিশ্বাস করো, হ্যাঁ আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। Shut up! তুমি ভালো করে জানো যে আমি ওই সিদ্ধার্থ ছাড়া কাউকে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই মরেছে, আরে বিয়ে তো তুমি সিদ্ধার্থকেই করবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। জানি আমার খুব খুব কষ্ট হবে, চোখ দিয়ে জল গড়িয়ে নদীতে পরিণত হবে, তবু আমি মেনে নেব। আমি শুধু চাই। কি চাও তুমি? খুব দুষ্টু, দর্শক বুঝে গেল কিন্তু তুমি কিছু বুঝতে পারছো না। আমি শুধু চাই আইবুড়ো ভাত খাওয়ার মতো আইবুড়ো ফুলশয্যাটা তুমি আমার সঙ্গে করো। তারপর বলো কেমন লাগলো। বিলাসা, you are going too far. বেড়ে যাও। চেঁচিও না ফুলকি, চেঁচিও না, কানে লাগে না। You going too far. মনে রেখো, ওই তোমাদের মতো মেয়েদের জন্ম হয় আমাদের মতো পুরুষদের আনন্দ দেওয়ার জন্য। না বিলাস বর্মন, না, আমাদের মেয়েরা শুধু পুরুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মায় না, আমাদের মতো মেয়েরা জন্মায় তোমাদের মতো পুরুষদের কানের পাশে থাকে একটা চড়। এবার বলো কেমন লাগলো? চড় মারলে তোমাকে নিরাশ করে কি করে বলো বিলাসদা? তুমি কত শখ করে আমার সঙ্গে আইবুড়ো ভাত করতে চাইলে, আরে আইবুড়ো ফুলশয্যাটা না হলেও আইবুড়ো চটটা তো আমি তোমাকে মারলাম। এবার বলো তোমার কেমন লাগলো? গালে মারলে, বুকে লাগলো, এবার যে বুকটা আমার ধরফড় করছে ফুলকি। ওই ধরফড়ানি বুক নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ক্রিকেট খেলার মতো, আর ক্রিকেট খেলাটা খুব শক্ত খেলা ফুলকি। এতে হোয়াইট বল, নো বল, 4-6 অনেক অনেক কিছু নিয়ম আছে। সব কিছু নিয়ম জেনেই খেলছো তো। বিলাস বর্মন, ওয়ানডে বলো 2020 বলো, আমি সেঞ্চুরি ছাড়া কখনোই মাঠ ছাড়বো না। Yes! তোমার কফিনের শেষ পেটটা আমি কাটবো। তোমার বিলাসটা যে বদলে গেছে এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? কখনো না, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। ঠিক বলেছো বৌদি, আসলে কি জানো তো, ওই ভূতটা না এতদিন চারিদিকে শুধু ভূতেই দেখছিল, তাই ভূতেরই আচরণ করছিল। আর এখন ফুলকির মতন সীতার দেখা পেতেই ভূতটা পুরো রাম নাম করতে আরম্ভ করে দিয়েছে। হেসো না ঠাকুরপো, হেসো না, তোমার বিলাসটাকে তোমার চেয়েও আমি বেশি ভালো করে চিনি। এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে কেউ যদি বলে তবুও আমি বিশ্বাস করব না। বৌদি আসলে কি জানো ঠাকুরপো, মেয়েরা যখন এক চেলতে সিঁদুর তার স্বামীর দেওয়া স্মৃতিতে পড়ে তখন সে স্বামীকে বিশ্বাস করে, কিন্তু বেশিরভাগ স্বামী তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। আসলে কি জানো ঠাকুরপো, চুন খেয়ে জাল গাল পড়ে তার তো দই দেখলেও ভয় লাগে। তা ঠিক বৌদি। যেমন পরিবর্তনের তুলির টানে বর্তমান ক্যানভাসে ছবির রংটা বদলে গেছে, তেমন হয়তো বদলেছে ওই বিলাসদার মনটা, বদলেছে ওর মনুষ্যত্ব, ওর মানবিকতা। সিদ্ধার্থ ঠিক কথাই বলেছে বৌদি, আমি নিজেই বদলে সাক্ষী। বিলাসদা, তোমাদের থেকে যে আমি ভালো করে বিলাসদাকে চিনি গো, দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি ওই শয়তানটার সাথে। দস্যু রত্নাকর যদি বাল্মীকি মুনি হতে পারে বৌদি, তাহলে তোমার শয়তান স্বামীও কিন্তু ভালো হতে পারে বৌদি। হ্যাঁ মানছি, বিলাসদা তো অঙ্ক ভুল করতো, যার ফলে উত্তর মিলতো না। এখন বিলাসদা শুধু সরল লেখার মতো সরলতা নিয়ে শুধু যোগের অঙ্ক করতে চাইছে। যোগের অঙ্ক? হ্যাঁ বৌদি, যোগের অঙ্ক। মানুষের সাথে মানুষকে যোগ করতে চাইছে, সততার সাথে পবিত্রতাকে যোগ করতে চাইছে, ভক্তির সাথে শক্তিকে যোগ করতে চাইছে। তোমরা যা বলছো তা যদি সত্যি হয় তাহলে সব থেকে বেশি খুশি হব যে আমি বলো, প্রতিদিন শীততে সিঁদুর পড়ার সময় আমার চোখ দিয়ে নেমে আসতো যে জল, আর যে সে আনন্দের ধারা নেমে আসবে। কিন্তু
কিন্তু যতক্ষণ না আমি প্রমাণ পাচ্ছি যে তোমার বিলাসদা বদলে গেছে, ততক্ষণ যে আমি বিশ্বাস করতে পারবো না ঠাকুর। ঠিক আছে বৌদি, আমি কলকাতা থেকে ফিরি, তারপর তোমার দুঃস্বপ্নের মেঘটাকে আমি নিজের হাতে সরিয়ে দেবো। তুমি কলকাতা যাচ্ছ নাকি? হ্যাঁ, দিন তিনে থাকবো না। হঠাৎ কলকাতায়? কলকাতায় যাচ্ছি, কারখানার মেশিনগুলো সব পুরনো হয়ে গেছে। আর বিলাসদা আমার মুখে যেদিনে শুনলো, তাই কারখানার মেশিনগুলো সব নতুন করতে হবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই আমি এই মেশিনগুলো কিনতে কলকাতায় যাচ্ছি। আর তুমি কলকাতায় যাচ্ছ সেই মেশিনগুলো কিনতে, তাই তো? হ্যাঁ ঠিক তাই, 3 দিন থাকবো না। হ্যাঁ, তুই একটু ফুলকি কি দেখবি? তুমি ওকে দায়িত্ব না দিলেও ও কিন্তু নিজে চেয়েছে তোমার ওই দায়িত্ব নিতে। আর বৌদি তুমি না, ও আসলে কি বলতো, আমি থাকতে পারি এই অর্থ দিয়ে অট্টলিকার কারাগারে, কিন্তু বাইরের সব খবর যে আমার আসছে কানে থাকবো। আগামী মাসের 10 তারিখে যে তোমার সাথে ফুলকির বিয়ে, শুধু এটা আমি নয়, ভগবানপুরের সবাই জানে। জানতে পারবে না? দেখতে হবে তো কার বোনের বিয়ে হচ্ছে। আজকে হয়তো বাবা মা বেঁচে থাকলে আরো ধুমধাম করে বিয়ে দিতে পারতো। সজল, বিশ্বাস করো বৌদি, ছোটবেলা থেকে একটা কুয়াশা আমার আজও কাটলো না। তখন আমি আর ফুলকি খুব ছোট, আমার আবছা আবছা মনে আছে বাবা শেষের দিকে খুব টেনশন করতো। একটি বাবা যে টেন্ডারগুলো পেত তা একের পর এক পেয়ে যাচ্ছে অন্য কোম্পানি। সজলদা, বাবা একদিন কারখানা থেকে উদ্ভ্রান্তের মতো বাড়ি ফিরে এসে মাকে বললো থানাতে যাচ্ছি। তখন এই ভগবানপুর থানার বড় বাবু ছিল ওই নারায়ণদা। বাবা থানা থেকে ফিরে আসে, মা খেতে দেয়, খাবার খেয়ে বাবার শরীর খারাপ হয়, সজলদা বমি করতে থাকে। আমি আর বিলাসদা বাবাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে ভর্তি করে অপেক্ষা করছি। বাড়ি থেকে খবর আসে মায়েরও শরীর খারাপ হয়েছে, মাকেও ভর্তি করা হয় হাসপাতালে। যারা যায় খাবার থেকে ফুড পয়জন হয়েছে। পরের দিনে সকালে মাত্র 1 ঘন্টার ব্যবধানে মা বাবা দুজনেই মারা যায়। মারা যাবার আগে বাবা মা দুজনে আমার হাত দুটো ধরে বলেছিল ফুলকিকে দেখতে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর আমি হয়ে যাই অসহায়। বাবা ব্যাংক থেকে লোন নিয়ে কারখানাটা করেছিল, বিষয় সম্পত্তি যা ছিল বাবা মারা যাওয়ার পর সব ব্যাংক নিয়ে নেয়। আর ফুলকিকে মানুষ করতে আমাকে করতে হয় কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। তুমি এত চিন্তা করো না, দেখো ওমরাল আছে। সেই ভরসাতে তো আছি বৌদি। এনিওয়ে আমি চলি, 3 দিন থাকবো না, একটু গোছগাছ করতে হবে। কাল ভোরের ট্রেনে আমাকে রওনা হতে হবে। চলি বৌদি, আসি। এসো। আসি রে সিদ্ধার্থ, এসো। আমাকে ভোরের ট্রেনে রওনা হতে হবে। আচ্ছা বৌদি, ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম এই সজলদার বাবা মা নাকি কোম্পানি লসের জন্য নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আজকে যেটা শুনলাম তাতে কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। মানে এত বড় বেইমানি কে করতে পারে? এত বছর পরে এই প্রশ্ন তুলে কি লাভ ঠাকুরপো? আরে লাভ আছে বৌদি, লাভ আছে, লাভ আছে, লাভ আছে। মাটি খুঁড়ে কিছু মানুষের হাড়গোড় পাওয়া গেছে বলে এই পশ্চিমবঙ্গ রাজ্য পুরো নড়ে চড়ে বসেছে। নেতার থেকে আমলারা কেউ আবার অ্যারেস্ট হচ্ছে, কেউ আবার জামিনে লুকিয়ে বেড়াচ্ছে। বিলাসদা এই ব্যাপারে তোমার সাথে কোনো আলোচনা করেনি? তোমার বিলাসদা আমার সাথে? তোমার বিলাসদা 24 ঘন্টায় 24টা কথা আমার সাথে আলোচনা করে না। কেন জানো ঠাকুরপো? মেয়ে হয়ে জন্মে মা হতে পারিনি যে তার জন্য আমার একাকিত্বভাবে এই সমস্ত যন্ত্রণা আমার সহ্য করতে হয় ঠাকুরপো। এটা কিন্তু বিলাসদার বড্ড বাড়াবাড়ি। এখনকার দিনে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে, যা হবার নয় তাই হচ্ছে একটু ডাক্তারদের ছোঁয়াতে। আর তাছাড়া তোমরা তো অনাথ আশ্রম থেকে একটা দত্তকও নিতে পারতে। সুখ চাইলেই সুখ পাওয়া যায় ঠাকুরপো, শান্তিকে ডাকলেই শান্তি আসে, কিন্তু যে ওষুধ না খেয়ে অসুখকে পুষে রাখতে চায় তার কি কখনো সুস্থ করা যায় তাকে? ঠাকুরপো চাই না। বৌদি, ওই বিশাল বর্মর অর্থ ছাড়া কিচ্ছু চেনে না, ও নিজেকে ছাড়া কাউকে বোঝে না। তাই তো যন্ত্রণা আমার সহ্য করতে হয়। কিছুক্ষণ আগে তুমি সজলদাকে বললে না
চিন্তা করো না, উপরওয়ালা আছে। এখন আমিও তোমাকে একই কথা বলছি, চিন্তা করো না বৌদি, উপরওয়ালা আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরপো, আমিও চলি, আমাকে আবার একটু পাশের গ্রামে যেতে হবে। বাবা মা একটা মেয়েকে জোর করে বিয়ে দিতে যাচ্ছিল, মেয়েটা আবার বিয়ের বয়স হয়নি, সে পড়তে চায়। পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করেছে। আমাকে খবরটা এক্ষুনি আবার হেডকোয়ার্টার লিখে পাঠাতে হবে। চলি গো। তাহলে আর দেরি কেন সংবাদ বাবু, তাহলে তাড়াতাড়ি যাও সংবাদপত্র খবর লিখতে ওই পাশের গ্রামে। যাজ্ঞে মহারানী, এই মানবতার কলম ধরে জনগণের কাগজে সভ্যতার খবর লিখতে এই সাংবাদিক চললো পাশের গ্রামে। বিলাস, বিলাস দেখছি জাল ভালোই বুনেছে। যারা যারা প্রতিবাদ করবে এই যুব সমাজটাকে তারা আগে হাত করে নিয়েছে, যাতে যাতে তারা মেরুদণ্ডহীন হয়ে পড়ে যায়। কিন্তু কিন্তু এর পেছনে কোনো না কোনো প্রাণ ঠিক লুকিয়ে আছে। এত কিছুর মধ্যে কোনো না কিছু তো কিছু লুকিয়ে থাকবে। আবার আবার কার সর্বনাশ করার জন্য ও ভাবছে। উফ, আমি আর ভাবতে পারছি না কবে কবে শেষ হবে, কবে ফিরবে জীবন মূল সুতে, কবে এই অসহায় নিষ্পাপ মানুষগুলো যতই ওকে বিশ্বাস করছে, ওর অবিশ্বাসের ফলটা ততই মাথা চাড়া দিয়ে উঠছে। কে জানে কার সর্বনাশ করবে, কে জানে কার উপরে পড়বে ওর বিষাক্ত ছবল, কে কেঁদে উঠবে কুকুরে অসহ্য যন্ত্রণায়। সাবধান সাবধান মানুষের দল, জীবনের চড়া সব এগিয়ে আসছে। ভালো লাগে না, ভালো লাগে না, এই বিলাস বর্মনের চাকরগিরি করতে আর ভালো লাগে না। কিন্তু কি করব, টাকার কথা ভেবে অনেক কিছুই করতে হয়। এই যে যেমন সকাল থেকে আমার বাঁ হাতের তালুটা খুব চুলকাচ্ছে, মনে হচ্ছে টাকা আসবে, কিন্তু কোথা থেকে আসবে বুঝতে পারছি না। আরে এসে গেছেন। কে? ও তুমি, আমি ভাবলাম বুঝি টাকা এলো। তা কি ব্যাপার বলো তো স্বপন, হঠাৎ বিলাসবাবু ফোন করে মানে হাটকলায় ডেকে পাঠালেন কেন? আরে তা বলতে পারবো না, আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে। আরে নিশ্চয় কোনো চক্কর আছে। কিন্তু ভাই, এইভাবে আর কতদিন চক্কর কাটবো বলতে পারো? স্যার বাবু, মাঝে মাঝে নিজের উপর খুব ঘেন্না হয় জানো। রাতের অন্ধকারে আমার অস্তিত্ব আমার ঘুমন্ত অবচেতন মনটাকে জাগিয়ে বলে, এসব কি করছিস তুষার? নীতিহীনতার ভাঙা শামুকে পা কেটে তোর যে আদর্শের পচন শুরু হয়েছে। তোর শরীরে খাকি পোশাক পরার কোনো অধিকার নেই। খুলে ফেল এই পোশাক। তোর মাথায় এই স্তম্ভ মানায় না, তোর শরীরে এই সত্যমেব জয় শব্দটা মানায় না, তোর কোমরে দুর্নীতি দমনের অস্ত্র মানায় না। তুষার বাবু, ঘুমটা ভেঙে যায় স্বপন, চেতনাহীন কপালে জমা হতে থাকে বাষ্পের মতো দুশ্চিন্তার ঘাম। আজ আপনার কি হয়েছে বলুন তো তুষার বাবু? তখন থেকে কিরকম সৎমার্কা কথা ওড়াচ্ছেন তুষার বাবু। একটা সুস্থ জীবনে কলেজ লাইফের স্বপ্ন আমি দেখতাম, কিন্তু পরে দেখলাম টাকাটাই সব। দুনিয়াটা পাল্টে গেছে। চুরি ছিনতাই ডাকাতি করে আপনার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে সমাজ আপনাকে বলবে পাপা। আর যে মানুষটা সারা জীবন মাস্টারি করে গেল, তার মাসে 5,000 টাকা পেনশন, আর সেই শুনে এই গোটা স্ত্রী সমাজটা বলবে তুই বাবা, এ তো অপদার্থ, এই টাকায় কি সংসার চলে? আর সেই জন্যই তো আমি আমার ন্যায় নীতি কর্তব্যগুলোকে ওই কোল্ড স্টোরে রেখে এসেছি। যেটা রেখেছেন সেটা ভালোই করেছেন, কলিযুগার ওগুলোকে বের করতে যাবেন না, তাহলে নিজেই হয়তো বিপদে পড়ে যাবেন। আরে চমকে উঠবেন না। আরে বাবা, আমি আপনাদের মতো স্যারের কথা অনুযায়ী কাজ করছি। সেটা তো বুঝলাম, কিন্তু এই প্রকাশ্য দিবালোকে বিলাসবাবু ডেকে পাঠালেন কেন সেটা বলতে পারলাম না। আরে আমার কাজটা খুব সিম্পল, ফুলকিকে ফোন করে এখানে ডেকে আনা। বেশ, সেটাও বুঝলাম, কিন্তু এখানে হবেটা কি? খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, সতের সঙ্গে অসতের খেলা, বুঝলেন তুষার বাবু? আমি নানান অন্যায় কাজ করেছি, মানুষকে মানুষ বলে ভাবিনি, মানবিকতাকে পাত্তাই দিইনি। আমার লোভ লালসার আগুনে এই গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে আমি ছারখার করে দিয়েছি। কি বলছেন কি বিলাস? হ্যাঁ, তাই তো বড্ড অনুশোচনা হচ্ছে।
বেড়াল বলে রান্নাঘরে যাব না, দুধ খাবো না। আরে নাটক নয় ফুলকি, নাটক নয়। সারা জীবন দুধ খেতে খেতে বেড়ালের পেটেও যে চোরা পড়ে গেছে, আর তাই তাই আর তাই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব বলে আমি এই হাট খোলাতে সবাইকে ডাকলাম। এই হাট খোলার চারপাশে বহু মানুষ হাট বাজার করছে। এখন আমি যা কিছু করব, এখন ওদেরকে সাক্ষী রেখে করব। শুনছো শুনছো? শোনো তোমরা, কেউ ভয় পাবে না, কেউ মুখ ঘুরিয়ে নেবে না। আজ তোমাদের এই অত্যাচারী বিলাস বর্মন আজ তোমাদের কাছে পাপের প্রায়শ্চিত্ত করবে। তোমাকে কিন্তু এখন আমি বিশ্বাস করতে পারছি না বিলাস দা। আমি জানতাম, আর এও জানতাম যে আমি ফোন করে ডাকলে তুমি এখানে আসতে না। তাই তো আমি অপরাজিতাকে দিয়ে তোমাকে ফোন করিয়েছিলাম। হ্যাঁ, আপনার কথা মতো ফুলকিকে আমি ফোন করেছিলাম, কিন্তু তাও আমার মন সায় দিচ্ছিল না। কেন জানি মনে হচ্ছিল আপনি নির্ঘাত কোনো চক্রান্ত করছেন। কিন্তু এখানে এসে দেখলাম আমার ভাবনা পুরোপুরি ভুল। কি ফুলকি, তোমাকে বলেছিলাম না তুমি এখানে এসে তোমার কোনো অসম্মান হবে না? এখন বিশ্বাস হলো তো? বিলাস দা আমার দাদার মতো, তাই আমি ওর বোনের